গতকালকে রান নিয়ে ফেরার পথে স্টার্কের বোলিং লাইনে চলে গেছিলেন আমাদের মেহেদী হাসান মিরাজ। তাতে স্টার্ক খুব ক্ষেপে গেছিলেন, এক পর্যায়ে বলছেন যে এটা তো বাংলাদেশ না, তুমি কিন্তু এখন বাংলাদেশে নাই। আমি জানি না মিরাজ ঠিক কি অ্যান্সার দিচ্ছেন, কিন্তু হিন্দি সিনেমা থেকে নিলে ভালো অ্যান্সার দিতে পারতেন। বলতে পারতেন যে আমার বাংলাদেশ লাগে না, সে যে জায়গায় যায় ওই জায়গায় স্বীকার করে। তো এইরকম ডায়লগ মিরাজ মুখে না দিলেও ব্যাটে শেষ পর্যন্ত দিতে পারছেন। একটা মহাকাব্যিক 65 রানের ইনিংস খেলছেন, যেটা আজকে এসে শেষ হয়েছে, এবং মিরাজের ইনিংস শেষের ভিতর দিয়ে কার্যত বাংলাদেশের ইনিংস শেষ হয়েছে। এরপরে খুব দ্রুত বাংলাদেশ অল আউট হয়ে গেছে, কিন্তু তার আগে বাংলাদেশ বিশাল কাজ করে ফেলছে। বাংলাদেশ 426 রান, 426 রানের মতো বিরাট পুঁজি করছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এবং সেটা আবার কি, অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 198-এ অল আউট হওয়ার পর, মানে 228 রানের লিড নিচ্ছে আমরা প্রথম ইনিংসে। এবং সেটা যে খুব কার্যকর হতে যাচ্ছে সেটা খুব দ্রুত হাসান মাহমুদ বুঝাই দিচ্ছে। প্রথম ওভারেই ত্রাস চালায় ফেলছে, প্রথম ওভারেই 1 উইকেট তুলে নিচ্ছে। এখন এই ম্যাচে জয়ের স্বপ্ন না দেখাটাই আমাদের জন্য অন্যায়। বাকিটা সময়, ভাগ্য এবং আমাদের খেলোয়াড়দের এই যেটুকু দৃঢ় চেতা পারফরমেন্স, এটার উপর নির্ভর করে। তবে আজকে আমরা যদি এই তৃতীয় দিন সকালে বিচার করতে বসি, তাহলে আমরা এই যে এত সুন্দর অবস্থায় আছি, এটার জন্য প্রথম দিনের নায়ক অবশ্যই আমাদের হাসান মাহমুদ, দ্বিতীয় দিনের নায়ক তানজিদ ইসলাম তামিম। পরে আমরা তৃতীয় দিনে প্রপার নায়ক না পেলেও ওই দ্বিতীয় দিনের শেষ থেকে আজকে তৃতীয় দিনের শুরু, এই জায়গায় নায়কোচিত কাজটা করলো মেহেদী হাসান মিরাজ। তার এই 65 রানের ইনিংসকে আপনার তানজিদ তামিমের সেঞ্চুরির মতোই মর্যাদা দিতে হবে, শান্তর 84 রানের মতোই মর্যাদা দিতে হবে। কারণ টেইল এন্ডারদের নিয়ে সে তো পুরোটা সময় টেইলদের নিয়ে ব্যাট করলো, 8-এর পরের ব্যাটসম্যানদের নিয়ে ব্যাট করলো। এই সময়টায় সে বাংলাদেশের ইনিংসটাকে একটা মান সম্মানজনক জায়গায় নিয়ে গেছে। মান সম্মানজনক আর না বলি, একটা দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতামূলক জায়গায় নিয়ে গেছে, এবং বাংলাদেশকে প্রায় বলা যায় যে জয়ের পথে হাঁটতে শুরু করা দিছে। আজকে আমরা মেহেদী হাসান মিরাজের এই যে অসামান্য ইনিংসটা, এবং সে দিনের পর দিন এই 7-8 নম্বরে যে সার্ভিসটা দিয়ে যাচ্ছে, এটা একটু বলবো, এবং বাংলাদেশ এই মুহূর্তে টেস্টে কি অবস্থা আছে সেটা একটু বলবো। বসুন্ধরা এম ব্লকে 4 কাঠা জমির উপর নির্মাণাধীন দক্ষিণমুখী 8তলা আধুনিক ভবন। প্রতিটি ফ্ল্যাট 1920 বর্গফুট। দামে নয়, মানে কিনুন। সিলভার কি রিয়েল এস্টেট লিমিটেড। দেখেন, শুরুতে একটা ডিসক্লেমার দেই, সেটা হচ্ছে যদিও শত্রুঘ্ন সিনহারা খুব বলতেন যে শের কা কোই এলাকা নেই হতা, আসলে বাঘ কিন্তু খুব এলাকাবদ্ধ প্রাণী। একটা পুরুষ বাঘ খুব না পারতে, খুব বিপদে না পড়লে অন্য টেরিটরিতে যায় না। কিন্তু বাঙালি বাংলাদেশিরা তো অন্য জিনিস, নামে টাইগার কিন্তু আচরণ নেকড়ের মতো। আপনি যদি দেখেন আমরা কি না করছি গত কয়েক বছরে, পাকিস্তানকে গিয়ে পাকিস্তানে হোয়াইট ওয়াশ করে আসছি, শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কাকে টেস্টে হারায় আসি, নিউজিল্যান্ডে গিয়ে বা সেনা কান্ট্রিতে গিয়ে নিউজিল্যান্ডে গিয়ে অলরেডি নিউজিল্যান্ডকে হারায় আসছি। এবং এটা আমাদের ইতিহাসের অবশ্যই সম্ভবত সর্বোচ্চ সম্মানীয় জয়, নিউজিল্যান্ডে গিয়ে মাউন্ট মঙ্গানুইতে যে জয়টা পাইছিলাম। এখন নেকড়ের দল অপেক্ষা করতেছে ওইটাকেও ছাপায় যাওয়ার জন্য। এবার ডারউইনে অস্ট্রেলিয়া বদের পালা। সেই অস্ট্রেলিয়া বদের পথে আমাদের অবশ্যই উঠাইছে পুরো টিম ওয়ার্ক। কি অসাধারণ টিম ওয়ার্ক! যদিও আমরা 6 উইকেটের হাসান, বা এই ইনিংসের শুরুতেই হাসানকে সবচেয়ে বড় নায়ক মানবো, তারপরে অবশ্যই তানজিদ ইসলাম তামিমকে নায়ক মানবো, কিন্তু সবাই মিলে যে এফোর্টটা, বোলিংয়ে হাসানের সঙ্গে তার দুই পেস পার্টনার তাসকিন এবং এবাদত কি অসাধারণ বলটা করছে। আবার ব্যাটিংয়ে যদি দেখেন, তানজিদ ইসলাম তামিমকে এক লিটন আর মুশফিক ছাড়া, মূলত লিটন ছাড়া সবাই এত সুন্দর সঙ্গ দিচ্ছে, লিটনই কেবলমাত্র হতাশ করছে। তা না হলে সবাই মিলে এত সুন্দরভাবে ইনিংসটা গড়ে তুলছে। এই 426 রান, এটা আমাদের তিল তিল করে সঞ্চয় করা একটা ইনিংস। সেই জায়গাটায় যদি মিরাজ ওই ইনিংসটা না খেলতো এবং অন্যদের দিয়ে না খেলাতো, তাহলে আসলে এই চিত্রটা দাঁড়াতো না। তাই গতকালকের কন্টেন্টে মিরাজের উপরে একটু ক্ষোভ প্রকাশ করছিলাম, সেটা নিয়ে আমাকে কমেন্টে এবং অন্যান্য ফেসবুক পোস্টেও একটু করা হচ্ছে যে আমার অবজারভেশনটা ভুল ছিল, মিরাজের রানাকে স্ট্রাইক দেওয়াটা ঠিক ছিল। এখানে আমার যে আর্গুমেন্টের পয়েন্টটা ছিল সেটা আমি এখন আর না বলি, সেটা আমরা অন্য কোনো এক সময়, ওটা তো থিওরিটিক্যাল একটা আর্গুমেন্ট যে একজন সিনিয়র ব্যাটসম্যানকে কি করতে হয়। তো সবসময় আইডিয়ালিস্টিক হওয়ার দরকার নেই।
আমি কালকে আইডিয়ালিস্টিক ছিলাম, আইডিয়ালিস্টিক অ্যাপ্রোচ কি সেটা পরে প্রয়োজনে একসময় বলবো। কিন্তু আপাতত মিরাজ যেটা করছে সেটা যেহেতু রেজাল্ট দিছে আমরা সেটারই প্রশংসা করব। সেটা হচ্ছে যে আমাদের টেইল এন্ডারদের দিয়ে প্রপারলি ব্যাট করানো। এটা খুবই সত্যি কথা যে আমাদের টেইল, বিশেষত হাসানের কল্যাণে, তাইজুলের কল্যাণে, আমাদের এই দুজনের কল্যাণে আমাদের টেইল এখন টেস্টে খুব সমৃদ্ধ। হাসান কিন্তু এই প্রথম না যে সে 50+ বল খেলে ফেললো, যদিও এটা তার সবচেয়ে বেশি বল খেলা 71, কিন্তু এর আগেও দুবার সে 50+ বল খেলছে। এবং আপনাদের মনে আছে রাওয়ালপিন্ডিতে যে ঐতিহাসিক টেস্টটা আমরা জিতলাম, সেখানেও কিন্তু মিরাজ আউট হওয়ার পর লিটনকে বড় সঙ্গটাই হাসান দিছিল। ফলে হাসানের ব্যাটের উপর ভরসা করাকে মিরাজের অন্যায়ও বলা যায় না, আইডিয়ালিস্টিক সেন্সেও বলা যায় না। এটাও পরে ভাবলাম যে আসলেও হাসানের ব্যাটে তো রান না থাকলেও প্রতিরোধটা আছে, ফলে এটা তো মিরাজ ভরসা করতেই পারে। হাসান বিরাট একটা সঙ্গ দিল, আজকে সকালে আর পারে নাই। এরপরে দেখেন তাইজুল কি অসাধারণ একটা প্রতিরোধ করলো, এবং তাইজুল একটা গ্লান্স করে ফ্লিক করে একটা ছক্কা মারলো। লোকেরা একটু বেশি বেশি বলতেছে, লারার কথা মনে পড়তেছে, কারোর কারোর অমুকের কথা মনে পড়তেছে। ওকে, ইটস ওকে, ইটস ওকে। কিন্তু যাই হোক, লারা না হোক, এইরকম একটা ছক্কা বাংলাদেশের যে কোনো ব্যাটসম্যান মারতে পারলেও তার গর্বিত হওয়ার কথা। এখন এই জিনিসটা হচ্ছে কিন্তু ওই যে মিরাজ এদের দিয়ে খেলাটা খেলাইতে পারছে। আপনি একেবারে শেষে এসে যদি দেখেন, যখন ওরা সিদ্ধান্ত নিল যে এবার আমরা রানের দিকে যাব, সেটা তাসকিন প্যাট কামিন্সকে অ্যাটাক করে শুরু করলো। প্যাট কামিন্সকে তাসকিন দিব্যি একটা পুল করে ছক্কা মেরে দিল, নো লুক পুল। তাসকিন কোথায় তাকায় ছিল কি দেখছি জানি না, কোনো ক্রমে ব্যাট চালাইছে, 4 হয়ে গেছে। এবং পরের বলে আবার চালাতে গিয়ে আউট হয়ে যাচ্ছিল। কিন্তু অ্যাপ্রোচটা পরিষ্কার যে আমরা লাঞ্চটা কাটায় ফেলছি, লাঞ্চের পরে এখন আমরা অ্যাটাক করব। অ্যাটাক করে আর 20-25 যা আসে ওটাই আমাদের পুঁজি। কারণ এই উইকেটে আমরা বুঝে ফেলছি যে আমরা যেহেতু 220 ছুঁয়ে ফেলছি, এখন আমাদের কাজটা হচ্ছে অ্যাটাক করা। যদি কিছু রান আসে ভালো, না আসলে এটা নিয়ে আমরা পারবো, এটা নিয়ে আমরা এবার ইনিংস জয়ের দিকেও যেতে পারি, সে পসিবিলিটিও আছে। এবং এই জিনিসটা মিরাজের কল্যাণে হয়েছে, বারবার বলতেছে মিরাজের কল্যাণে হয়েছে। দেন মিরাজ দীর্ঘদিন পর্যন্ত 8 নম্বরে ব্যাট করছে, কিন্তু ওই যে লিটন বলে, আমি গতকালকেও বলছি যে লিটনের সঙ্গে আমি এই জায়গাটায় খুবই একমত যে মিরাজ আসলে অনেক আন্ডাররেটেড ব্যাটসম্যান, মিরাজ আসলে অনেক বড় ব্যাটসম্যান। সেটা লিটনরা বলে কেন, লিটনরা তো জানে, লিটনরা যে সময়ের কারণে জানে, সৌভাগ্যক্রমে ওই সময়টা আমরাও দেখছি। আমরা যারা ওই সময় সাংবাদিকতা করতাম আমরা জানি যে মিরাজ হচ্ছে অনেক বড় ব্যাটসম্যান। মিরাজ মূলত লঙ্গার ভার্সন ক্রিকেটের কথা যদি ধরেন, তাহলে তার 5-6-এর ব্যাটসম্যান, সে প্রপার 5-6-এর ব্যাটসম্যান। সে টেকনিক্যালি আপনি দেখতেছেন এখানে বায়োমেকানিক্স বিশ্লেষণ করে দেখানো হচ্ছে যে কোন ব্যাটসম্যানের বডি ব্যালেন্স কেমন, ভারসাম্য কোথা থেকে কোথায় যায়, ওয়েট ট্রান্সফার কেমন হয়। সেখানে দেখবেন যে মিরাজই টেকনিক্যালি মিরাজ সবচেয়ে সুন্দর ব্যাট করতেছে। এটা 8 নম্বরের ব্যাটিং না, সে 8 নম্বরে দীর্ঘদিন ব্যাট করছে। এবং একসময় বলা হতো যে রিয়াদ পৃথিবীর সেরা 8 নাম্বার, কিন্তু মিরাজ রিয়াদের রেকর্ডটা ছাপায় 1000-এর উপরে রান 8 নাম্বারে করছে। যদিও 8 নাম্বারের রেকর্ড সেই ভেক্টরির হয়ে আছে এখনো পর্যন্ত, কিন্তু মিরাজ যে জায়গাটায় ব্যাট করে, মিরাজ তো ভেক্টরি না, মিরাজ ভেক্টরির চেয়ে অনেক বড় ব্যাটসম্যান। সম্প্রতি গত বছর খানেক সে একটু প্রমোশন পাইছে, সাকিব চলে যাওয়াতে এক ধাপ আগাইতে পারছে, 7-এ খেলতেছে। ওকে, 7 আসলেই বড় ব্যাটসম্যানদের জায়গা। অ্যাটলিস্ট এই মাঠেই একজন উপস্থিত আছেন কমেন্ট্রি বক্সে, তাকে দেখলে মিরাজ বুঝবেন যে 7 কত বড় ব্যাটসম্যানের জায়গা। অ্যাডাম গিলক্রিস্ট ওই জায়গায় খেলতেন, ফলে 7 নম্বরে মান সে রাখতেছে। এই 7 নম্বরে সে সেঞ্চুরি করে ফেলছে। এবং আজকে এসে, এবং 7 নম্বরের একটা বিরাট বৈশিষ্ট্য কি, সে তো গিলক্রিস্ট না, গিলক্রিস্টের মতো ও জায়গায় নেমেও বিধ্বংসী ইনিংস খেলবে না, কিন্তু 7 নম্বরে খেলাটা অনেক জটিল একটা খেলা। আমরা ভাবি 7 নম্বরে খেলাটা খুব সহজ, যাবো একটা ইনিংস হইলে হলো, না হলে না হলো। ভাই এটা খুব ক্রুশিয়াল একটা টাইমে ব্যাট করতে হয়। হয় আপনার ইনিংস ধসে গেছে, আপনার ওখানে নতুন করে অ্যাঙ্করিং করতে হবে, নতুবা আপনাকে আসলে নতুন বল খেলতে হবে। মানে 80 ওভার পার হয়ে গেছে, মাত্র 80 ওভার পার হয়েছে, বা আপনি ব্যাটে থাকা অবস্থায় 80 ওভার পার হবে, ওই সময় নতুন বল খেলতে হবে। এবং আপনার সঙ্গী হবে বেশিরভাগ দিন টেইল এন্ডার। ওই গিলক্রিস্টের আসলে ওই যে মাঝে যাটা নেওয়া, যে টেইলকে নিয়ে ব্যাট করা, এটা আমার ধারণা মিরাজ একটা শিল্পে পরিণত করে ফেলছে। মিরাজ এই যে রেগুলার টেইলকে নিয়ে ব্যাট করে এবং টেইলদের এভাবে আমি বললি এক্সপোজ করে দেয়, যেটা আইডিয়ালিস্টিক জায়গা থেকে ভালো না, কিন্তু সে ওটা করে যাচ্ছে, সে এদেরকে দিয়ে রানও করাচ্ছে। এখন এটাকে আমি একদিক থেকে আমার মনে হয় যে তাহলে কি একটু পলায়ন পরেটা, আবার আরেক দিক থেকে দেখি না, ও তো ঠিকই ওর কাজটা করায় নিচ্ছে।
ও ওখানে লিডার হিসেবে রোল প্লে করতেছে যে আমি তোমাকে ছোট বানাচ্ছি না, ইউ আর অলসো এ ব্যাটসম্যান। তুমি মাঠে নামতেছো, তুমি যেহেতু নামছো ব্যাট প্যাট করে, তুমি ব্যাটসম্যান। ফলে এবং তোমার সামর্থ্যের উপরে আমার বিশ্বাস আছে, আমি তোমার সিনিয়র, আমি তোমার থেকে আগে উইকেটে আছি, এই কারণে আমি তোমাকে বারবার নন স্ট্রাইকে রেখে আমি নিজেই ব্যাট করব কেন, তুমিও তো ব্যাটসম্যান। এই যে ফিল্ডটা তাকে দেওয়া, এটা অবশ্যই তাকে আত্মবিশ্বাসী করে এবং ভালো ইনিংস খেলতে উপকৃত করে। এইভাবে চিন্তা করলে অবশ্যই আমার ওই চিন্তাটাকে রিথিঙ্ক করা উচিত, আসলেই রিথিঙ্ক করা উচিত। আরেকটা জিনিস ভাবলাম যে ধরেন প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া, তখন বারবার ওই ইয়েকে টেইলকে আপনি যদি শিল্ড করতে যান, আড়াল করতে যান, তাহলে তো প্রতিপক্ষ পেয়ে বসবে। ওই যে একটা দুটো বলের জন্য টেইলকে পাবে, ওখানে তো আঘাত করার চেষ্টা করবে। হচ্ছে প্রতিপক্ষকে বোঝান যে আমার টেইল বলে কিছু নাই, ও আর আমি একই রকম ব্যাটসম্যান, পারলে তুমি দুজনকেই আঘাত করো। এটা একটা মনস্তাত্ত্বিক লড়াইও বটে। ফলে মিরাজকে এই জায়গাটায় আমাকে স্যালিউটই করতে হচ্ছে, খানিকটা নিজের কথা হজম করেই স্যালিউট করতে হচ্ছে যে আসলে মিরাজ যে কৌশলে খেলছে এটাই সম্ভবত সেরা কৌশল ছিল, এবং সেটা আমরা পুরোপুরি ফলাফলটা পাইছি। যে লিডটা 200-তে পৌঁছাতো না হয়তো, সেই লিডটা 226-এ গেছে, 228-এ গেছে। তার চেয়েও বড় কথা, আমরা ওদের ফ্রাস্ট্রেটেড করতে পারছি। 200 আর 228-এর মধ্যে তো বিরাট কোনো পার্থক্য না, 28 রান, এটা একটা ব্যাটসম্যানের এই 20-25 মিনিটের মামলা। কিন্তু সাইকোলজিক্যালি খুব ফ্রাস্ট্রেটিং। আপনি আগের দিন বিকালে ওদের শেষ করতে পারেন নাই, পরদিন ফার্স্ট সেশন পর্যন্ত লাঞ্চে গেছে মিরাজ একটা ছক্কা মেরে, মিরাজ ছক্কা মারছে, মারার পরে ইয়েতে লাঞ্চে গেছে, মানে প্রপারলি বুঝায় দেওয়া যে তোমাদের সর্বোচ্চ শেষ করতে চাই আমরা। এবং সেটা যে প্রভাব পড়ছে সেটা প্রথম ওভারেই বোঝা গেছে যে ওরা ফ্রাস্ট্রেশনের চরমে। মার্কোয়া বলতেছিলেন এই লাঞ্চ ব্রেকে যে এখন শুধু অস্ট্রেলিয়াকে ভালো ব্যাটিং করলে হবে না, তাদের আসলে মন এবং শরীরের বিপক্ষে বিরাট একটা লড়াই করতে হবে। এখন গিয়ে মাসাজ টাসাজ নেওয়ার টাইম পাবেন না, খুব দ্রুত মাঠে চলে আসতে হবে। এবং এই যে আপনাকে 4-5 সেশন ধরে ভোগাইলো বাংলাদেশি ব্যাটসম্যানরা, এইটা আপনি মাথা থেকে ঝেড়ে ফেলাটা খুব কঠিন, খুব কঠিন। আপনি অস্ট্রেলিয়ান, আপনার সবসময় ফিল থাকে যে আপনি আপনার হোমে কাউকে আপনার মাথায় উঠতে দিবেন না, সেখানে বাংলাদেশে এসে আপনাকে ভোগাইছে 4 সেশন ধরে, 5 সেশন ধরে, 6 সেশন ধরে, এটা মাথা থেকে ঝেড়ে ফেলে ভালো ব্যাটিং করা, নিজের ব্যাটিং করাটা খুব কঠিন। ফলে ওই ফ্রাস্ট্রেশনটাও তৈরি করে দিছে, মানে ইয়েদের জন্য, হাসানদের জন্য একটা দারুণ ভূমি তৈরি করে ফেলছে মিরাজরা। এখন বাকিটা আপাতত হাসানদের হাতে। শুধু হাসান না বলি এমন না, হাসান প্রথম ইনিংসে 6 উইকেট নিছে, ইনিংসে শুরু করে দিচ্ছে বললে হাসানকেই সবটা করতে হবে। আমাদের তাসকিনের ওই যোগ্যতা আছে, আমাদের এবাদতের ওই যোগ্যতা আছে। উইকেট একটু পুরনো হয়ে আসছে, দ্বিতীয় দিন থেকে বল একটু নিচু হচ্ছে, ওদের স্পিনাররা দাঁত বসাতে পারে নাই। আমি কোয়াইট শিওর মিরাজ বল হাতে এখানে একটু বেটার কার্যকর হবে, তাইজুলেরও একটু বেটার কার্যকর হওয়ার কথা। আমি জানি না ওদের পর্যন্ত পেসাররা যেতে দিবে কিনা, তার আগেই নিজেরা খেপে যাবে কিনা। আমাদের একটু রিভার্স সুইং করাতে পারে এরকম কেউ থাকলে, আমি জানি না এবাদত বা তাসকিন রিভার্স কতটা করাতে পারবে। হাসান খুব একটা করায় না আগে, এখন আগে করায় নাই। এরা তো, এই বাচ্চারা তো প্রতিদিন সারপ্রাইজ নিয়ে হাজির হয়, আগে করায় নাই দেখে আজকে করাবে না তা তো না। একটু রিভার্স হলে ভালো হতো, তাহলে প্রস্তুতিটা ভালো থাকতো যে ওরা যদি ইনিংস একটু লম্বা করার চেষ্টাও করে, দ্রুত আমরা লেজ ছেটে ফেলতে পারবো। যাই হোক, এত সব ইকুয়েশন করে লাভ নাই, ম্যাচ ইন আওয়ার হ্যান্ড। তবে আমি এটাও বলি যে কোনোভাবেই অতি প্রত্যাশায় নিজেকে চেপে রাখবেন না, যা হয়েছে ওইটা উপভোগ করতে হবে আমাদের। যদি এখান থেকে একটু মন মতো কিছু না হয়, মন মতো একটা কিছু না হয়, তাও ওই হলো না, হতাশ হয়ে গেলাম, কিচ্ছু ভাবার কোনো কারণ নেই। আমরা আমাদের টিমের সঙ্গে আছি, আমাদের টিমে আমাদের 3 দিন ধরে যে আনন্দ দিচ্ছে, এরপরে টিমটা যদি একটু সময় হতাশ করে, টেস্ট তো সেশন বাই সেশন খেলা, একটা সেশন হতাশ হলেই রেজাল্ট বদলে যাবে। ফলে একটু সময় হতাশ হলে সেটার জন্য আমরা যেন মানসিকভাবে প্রস্তুত থাকি। আমরা যেন ছেলেদের বলি তোমরা তোমাদের আনন্দে খেলো, যা রেজাল্ট আসবে উইল অ্যাকসেপ্ট ইট। সবার জন্য শুভেচ্ছা, টিমটা দারুণ করুক।